আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই মেয়ে, এই নামো আমার বিছানা থেকে। সাহস কি করে হলো তোমার আমার বেডে বসার? একে তো জোর করে আমায় বিয়ে করেছো, এখন আবার সেজে গুজে আমার বিছানার উপর বসে আছো। বাসর করার শখ জেগেছে মনে? তোমার বাসর করার শখ আমি জনমের মতো মিটিয়ে দিব। আজ তোমার এমন অবস্থা করব আমি যাতে আমার সাথে সংসার করার স্বাদ তোমার জনমের মতো মিটে যাবে। বলে শুভ্র শিয়াশাকে হাত ধরে টেনে বেড থেকে নামালো। খুব জোরে হাত চেপে ধরায় শিয়াশা ব্যথায় কুকিয়ে উঠল। স্যার প্লিজ আমার হাতটা ছাড়ুন, ভীষণ ব্যথা পাচ্ছি আমি। হ্যাঁ, আমি তো সেজন্য ধরেছি যাতে তুমি ব্যথা পাও। আপনি কেন এমন করছেন আমার সঙ্গে স্যার? আজকে আমাদের ফুল সোজা, আর আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন স্যার? স্যার তোমার তাহলে মনে আছে যে আমি তোমার টিচার? আমি তো ভেবেছিলাম তুমি ভুলেই গেছো। ভুলে কেন যাবো স্যার? তাই তাহলে মনে যখন ছিল তখন লজ্জা করলো না স্টুডেন্ট হয়ে ভাবে নিজের টিচারকে বিয়ে করতে? আপনি কেন শুধু শুধু আমার দোষ দিচ্ছেন স্যার? আমার কি দোষ? আপনার বাবা মাই তো আমাকে পছন্দ করে আনলো। তো আরে আমি তো তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই না, তুমি এই বিয়েতে না করে দাও। কিন্তু তুমি কি করলে? নাচতে নাচতে আমায় বিয়ে করতে রাজি হয়ে গেলে। আপনি ভুল বুঝছেন স্যার, আমি চেষ্টা করেছিলাম কিন্তু। এই একদম চুপ, কোনো অজুহাত দিবে না। তোমার মতো মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে, বড়লোক ছেলে পেলেই তার গলায় ঝুলে যাও। আচ্ছা, আমি না হয় আপনার কথা অনুযায়ী নিজে ইচ্ছে করে বিয়ে আটকাইনি, কিন্তু স্যার আপনি তো আটকাতে পারতেন, তাহলে আপনি কেন আটকাননি? আমি যদি পারতাম তাহলে তোমায় বলতাম না। আমার বাবা মা আমার ইমোশনাল ব্ল্যাকমেল করে এই বিয়েটা করতে বাধ্য করেছে। আমি নিরুপায় ছিলাম। আমারও আপনার মতো সেম সিচুয়েশন ছিল স্যার। আপনি যেমন আপনার মা বাবার জন্য বাধ্য হয়েছেন, আমিও তেমনই আমার বাবা মার জন্য এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। সেটা যাই হোক না কেন, এই বিয়েটা করে তুমি খুব বড় ভুল করেছো। আর এটা আমি তোমায় প্রতি মুহূর্তে বুঝিয়ে দেব যে তুমি জেনে শুনে কোনো আগুনে পা দিয়েছো। আমি কখনোই তোমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আমার হৃদয়ে শুধুমাত্র তৌসির ছাড়া কারো জায়গা হবে না। আমার তৌসির জায়গা কেউ নিতে পারবে না, আর না তো আমি কাউকে সে সুযোগ দেব। আমার মনে শুধু তৌসি থাকবে, সেখানে তোমার কোনো স্থান হবে না। মাইন্ড ইট। বলে শুভ্র শিয়াশাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আর শিয়াশা ওখানে বসে কাঁদতে শুরু করে দেয়। কি থেকে কি হয়ে গেল? ওর জীবনটা পুরো এলোমেলো হয়ে গেল। এই বিয়ে নিয়ে ওর কত স্বপ্ন ছিল যে ওর মনের মতো একটা স্বামীর সংসার হবে। ওর বরটা দেখতে তো ওর মনের মতো হয়েছে, তবে আদৌ কি ওদের সম্পর্ক কোনোদিন পরিণতি পাবে? এসব ভাবতে ভাবতেই ফ্লোরেই ঘুমিয়ে পড়লো। কি কিছু বুঝতে পারছেন না তাই তো? ওকে, বুঝিয়ে বলছি। তার আগে ওদের পরিচয়টা দিয়ে নেই। শিয়াশা সিরাজ মধ্যবিত্ত বাবা মায়ের একমাত্র মেয়ে। ওর বাবা আহমেদ সিরাজ একজন স্কুল শিক্ষক এবং মা অহনা সিরাজ একজন গৃহিণী। শিয়াশা বার অনার্স প্রথম বর্ষে পড়ে। অন্যদিকে শুভ্র চৌধুরী দেশের বিশিষ্ট শিল্পপতি রামিম চৌধুরী এবং রিয়ানা চৌধুরীর একমাত্র ছেলে। ওর একটা বড় বোনও আছে শিফা, যার বিয়ে হয়ে গেছে। ওর একটা মেয়ে আছে। শুভ্র ইউএস থেকে স্টাডি কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ টিচার পদে জয়েন করেছে। শিয়াশাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। শুভ্রর বাবার ইচ্ছে ছিল ও ওর বাবার ব্যবসাটা দেখাশোনা করবে, বাট শুভ্রর ইচ্ছে ছিল টিচার হওয়ার, তাই ওর বাবার কথা শুনেনি। তবে ইউনিভার্সিটিতে চাকরি পাবার পাশাপাশিও ওর বাবার সাথে বিজনেসের কাজেও হেল্প। এই জন্য ওর বাবাও ওর চাকরি করার ক্ষেত্রে খুব বেশি আপত্তি করেনি। আজকে শিয়াশার সাথে ওর বিয়ে হয়েছে, কিন্তু সেটা ওর ইচ্ছেতে নয়। আর শিয়াশা ওর প্রথম স্ত্রী নয়, দ্বিতীয় স্ত্রী। ওর প্রথম স্ত্রী তৌসি। শুভ্র আর তৌসি ক্লাসমেট ছিল। কলেজ লাইফ থেকেই ওরা একসাথে পড়তো, আর সেই থেকেই ওরা একে অপরকে ভালোবাসে। ওরা দুইজন দুজনকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। ওদের এই ভালোবাসার কথা ওদের দুই পরিবার সবাই জানতো, আর সবাই রাজিও ছিল, কারণ সত্যি ওরা দুইজন দুজনের জন্য একদম পারফেক্ট ছিল। দেখলেই মনে হতো মেড ফর ইচ আদার। ইউএসতে ওরা দুইজন একসাথে পড়তে গিয়েছিল, আর ওদের স্টাডি কমপ্লিট হয়ে দেশে আসলেই ওদের বাবা মা খুব ধুমধাম করে ওদের বিয়ে দেয়। সারা দেশ তাকিয়ে দেখেছিল ওদের বিয়ে। যেহেতু ওদের দুইজনের বাবাই দেশের নাম্বার 1 বিজনেসম্যানদের মধ্যে দুইজন ছিল, সো তাদের ছেলে মেয়েদের বিয়েতে তো এরকম তাক লাগানো জমকালো অনুষ্ঠান হবে, এটাই স্বাভাবিক।
বিয়ের পর ওরা খুব সুখে ছিল। দুইজন দুইজনকে নিজের করে পাওয়ার আনন্দ, পরিবারের সবার স্নেহ ভালোবাসায় পরিপূর্ণ ছিল ওদের জীবন। কোনো কিছুর অভাব ছিল না। আর ওদের এই আনন্দ আরো দ্বিগুণ হয়ে গেল যখন বিয়ের 1 বছর পর ওরা জানতে পারলো যে ওদের ঘর আলো করে নতুন অতিথি আসছে ওদের মাঝে। শুভ্রর তো আনন্দের শেষ নেই, বাবা ফিলিংসটাই যে এমন। কিন্তু ওদের এই আনন্দ খুব বেশি দিন স্থায়ী হলো না। তৌসির যখন প্রেগনেন্সির 5 মাস চলছিল, একদিন সকালে দিকে শুভ্র ভার্সিটি চলে গেছে আর ওর বাবা অফিসে। বাড়িতে ওর মা আর তৌসি ছিল। কিছুক্ষণ পর তৌসি উপর থেকে নিচে এসে বলল যে ওর বান্ধবীরা আসছে, রেস্টুরেন্টে ওকে যেতে বলছে, তাই ও নিজেও যেতে চাই। অনেকদিন সবার সাথে দেখা হয় না, দেখাও হয়ে যাবে। সাথে কালকে ওর চেক আপের দিন আছে, আজকে একদিন আগে না হয় ওদের সাথে গিয়ে চেক আপ করিয়েও আসতে পারবে। কিন্তু শুভ্রর মা রাজি হয় না ওকে এই অবস্থায় বাহিরে ছাড়তে। আর শুভ্র শুনলেও বকবে, কিন্তু তৌসি ভীষণ বায়না করে যাওয়ার জন্য। আর শুভ্রকেও বলতে বারণ করে, কারণ ও শুভ্র আসার আগেই ও ফিরে আসবে বলে। কিন্তু তবুও ওর মা রাজি হয় না। অবশেষে ওর বান্ধবীরা ওদের বাসায় আসলে তারপর ওদের সাথে সাথে রাজি হয় উনি। আর বারবার সাবধান করে দেয় যেন তাড়াতাড়ি ফিরে আসে। তারপর তৌসি ওদের সাথে বেরিয়ে যায়। আর ওরা গাড়ি নিয়ে এসেছিল বলে তৌসি আর বাড়ি থেকে গাড়ি নেয়নি। তারপর ওর বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে তারপর ওদের সাথে নিয়ে ডাক্তারের কাছে যায়। সেখানে সব কাজ কমপ্লিট করা হয়ে গেলে ওরা হসপিটাল থেকে বেরিয়ে এসে তৌসি ওদের চলে যেতে বলে নিজে ওখান থেকে একটা গাড়ি নিয়ে ওঠে। যদিও ওরা কেউ ওকে একা ছাড়তে চাইছিল না, এমনিতেই ওর শাশুড়ি ওকে আসতে দিতে চাইছিল না, কিন্তু তৌসি জোর করে ওদের পাঠিয়ে দেয়। কারণ ওদের সবার বাড়ি শুভ্রদের বাসা থেকে উল্টো দিকে, তাই ওকে পৌঁছে দিতে গেলে আবার ওদের উল্টো দিকে আসতে হবে। তাই ওদের বলেছে যে ও যেতে পারবে, এটুকু তো পথ। আর ও তো আর নতুন চলছে না, আর খুব একটা অসুস্থও নয় ও যে এটুকু পথ একা চলতে পারবে না। তবুও একবার ভেবেছিল যে ফোন করে ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে বলবে। তারপর আবার ভাবলো ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আসতে ও বাড়ি পৌঁছে যেতে পারবে। তাই আর ফোন না করে একটা ট্যাক্সি নিয়ে বাড়ির পথে রওনা হলো। কিন্তু বাড়ি অব্দি আর আসা হলো না, কারণ মাঝপথে একটা বড় ট্রাক এসে ওই ট্যাক্সিটাকে ধাক্কা মারলো। তৌসি খুব বাজেভাবে আঘাত পেল। ওখানে আশেপাশের লোকেরা মিলে ওকে হাসপাতালে নিয়ে গেল। আর ওর ফোন থেকে শুভ্রর নাম্বার পেয়ে ওকে ফোন দিয়ে বলল শুভ্র হঠাৎ তৌসির নাম্বার থেকে ফোন পেয়ে রিসিভ করে। এরকম সংবাদ পেয়ে যেন পাগল হয়ে গেল, কারণ তৌসির কিছু হলে তো ও নিজেও বাঁচতে পারবে না। ও তাড়াতাড়ি ভার্সিটি থেকে বেরিয়ে পাগলের মতো ছুটে হসপিটালে গেল। যাবার পথে ওর মা বাবাকেও ফোন করে জানালো। ওরাও সংবাদ শুনে বেরিয়ে পড়লো, সাথে তৌসির বাবা মাও। বাট শেষ রক্ষা হলো না। ওরা যাবার আগেই ডক্টর তৌসিকে মৃত বলে ঘোষণা করলো। এই খবর শুনে সবাই যেন বাকরুদ্ধ, শুদ্ধ যেন অসুর হয়ে গেছে। তৌসির বাবা মা তো সাথে সাথে জ্ঞান হারায়। তৌসিকে হারানোর পর থেকে শুভ্র যেন কেমন অন্যরকম হয়ে যায়। কারোর সাথে কোনো কথা বলে না, নিজেকে সবসময় ঘর বন্দি করে রাখে, নয়তো তৌসির কবরের পাশে যে দাঁড়িয়ে থাকে। এভাবেই প্রায় 6 মাস পেরিয়ে গেল। শুভ্র তৌসির ঘটনাটা মেনে নিতে পারলেও নিজেকে সামনে নিয়ে ভার্সিটি যাওয়া আসা শুরু করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলো। আর সেই বছরই শিয়াশা শুভ্রের ইউনিভার্সিটিতে ভর্তি হলো। শুভ্র বাবা সাথে তৌসির বাবা মাও তখন চাইছিলেন শুদ্ধকে তাড়াতাড়ি কোনো ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে, কারণ ওরা শুভ্রকে এভাবে ধুকে ধুকে শেষ হয়ে যেতে দেখতে পারছিল না। তাই ওরা ভাবছিল হয়তো বিয়ে দিলে শুভ্র হয়তো তৌসির স্মৃতি থেকে বেরিয়ে স্বাভাবিক হতে পারবে। তিয়াশাকে প্রথম তৌসির বাবা মা দেখে সেদিন রাস্তায় তৌসির বাবা অসুস্থ হয়ে পড়েছিল। এমনিতেই তৌসি মারা যাবার পর থেকে ওরা দুজনেই খুবই ভেঙে পড়েছে। তখন তিয়াশা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তায় একটা মহিলার কাঁধে ভর দিয়ে একজন অসুস্থ পুরুষকে দেখে ও ওনাদের দিকে এগিয়ে যায়। তারপর ওই সাহায্য করে ওনাকে হসপিটালে নিয়ে যেতে। সেখান থেকে ও জানতে পারে যে কিছুদিন আগে ওনাদের মেয়ে মারা গেছে। শিয়াশার খুব খারাপ লাগে এটা শুনে। ও ওদের সাথে খুব আন্তরিকতাপূর্ণ আচরণ করে। ওনাদেরও খুব ভালো লাগে শিয়াশাকে। কত মিষ্টি একটা মেয়ে, ব্যবহারটাও কত সুন্দর। ওকে দেখে ওনাদের তৌসির কথা মনে পড়ে গেল। ওনারা তিয়াশাকে নিজের মেয়ে ভাবতে শুরু করলেন। আর ওকে ওনাদের বাবা মা বলে ডাকতে বললে তিয়াশাও খুশি মনে মেনে নিল এবং ও কথা দিল সারা জীবন ওদের মেয়ের মতোই থাকবে। ওনারা সাথে সাথে ঠিক করে ফেললেন যে এই মেয়ের সাথেই শুভ্রের বিয়ে দেবেন। তৌসিকে হারিয়ে ওরা শুভ্রের মুখ চেয়েই বেঁচে আছেন। তাই ওনাদেরও চিন্তা হয় যে শুভ্র যদি ভালো কোনো মেয়ের সাথে বিয়ে না হয় তাহলে ওনাদেরও আর কিছুই থাকবে না। মেয়ে তো চলেই গেল, তখন জামাইটাও পর হয়ে যাবে।
আর শিয়াশা দেখে ওরা খুব ভালো করেই বুঝতে পারলো এই মেয়ে কাউকে কষ্ট দিতে পারবে না। ওর মনটা ভীষণ ভালো, আর এর সাথে বিয়ে হলে ওনারা মেয়েও পাবে, জামাইটাও আপন থাকবে। তারপর ওনারাই শুভ্র আর শিয়াশার বাবা মার সাথে কথা বলে ওদের বিয়ে ঠিক করলেন। যদিও ওরা দুইজন কেউই রাজি ছিল না। শুভ্র তো তৌসির জন্য রাজি ছিল না, আরও বিয়ের আগে শিয়াশাকে বলেছিল যে ও যেন রাজি না হয়। শুভ্র যেদিন ওর সাথে দেখা করে এসব বলেছিল, সেই দিনে ও জানতে পারে যে ওর স্যারের সঙ্গে ওর বিয়েটা ঠিক হয়েছে। এটা জেনে ও খুব খুশি হয়েছিল, কারণ শুভ্র ভার্সিটির সব মেয়ের ক্রাশ। শিয়াশাও খুব ভালো লাগে ওকে, কিন্তু শুভ্রর কথা শোনার পর ওর মনটা খারাপ হয়ে যায়। তাই ও নিজেও আর বিয়েটা করতে চায়নি, কারণ জোর করে কখনো কোনো সম্পর্ক করা যায় না। কিন্তু ওর বাবা মার জন্য বাধ্য হয়েছিল। তারপর এভাবে ওদের বিয়েটা হয়ে যায়। আর আজকে ওদের ফুলসজ্জা ছিল। আর একটু আগে কি হলো সেটা তো আপনারা জানেনই। সকালবেলা শিয়াশা ঘুম থেকে জেগে নিজেকে ফ্লোরে আবিষ্কার করে। রাতে ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে ওভাবেই কখন ঘুমিয়ে পড়ে নিজেও বুঝতে পারেনি। কালকের বিয়ের সাজ এখনো সেইভাবেই আছে, শাড়িটাও বদলানো হয়নি। ও উঠে চারিদিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলো শুভ্র রাতে আর ঘরে ফিরেনি। তা দেখে ওর বুক চিরে একটা কষ্টের নিঃশ্বাস বেরিয়ে আসলো। ও খুব ভালোভাবেই বুঝতে পারছে যে ও জেনে শুনে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছে, যার শেষ পরিণাম কি হবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু ওরই বা কি করার ছিল? ওর বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তো ওকে সবটা মেনে নিতে হলো, আর ভবিষ্যতেও হয়তো এভাবেই সবটা সহ্য করে যেতে হবে, কারণ শুভ্র যে ওকে সহজে মেনে নেবে না বা আদৌ মেনে নিতে পারবে কিনা সেটারও ঠিক নেই, কারণ ওর সবটা জুড়ে শুধু তৌসিই রয়েছে। সেখানে শিয়াশার কোনো অস্তিত্ব নেই। অবশ্য শুভ্রকে দোষ দেওয়া যায় না, কারণ ওর প্রথম ভালোবাসা ছিল তৌসি, আর ও ওকে পাগলের মতো ভালোবাসতো। আর কাউকে ভালোবেসে অন্য কাউকে তার জায়গায় বসানো সত্যি অসম্ভব। যাক সেসব কথা, এখন এসব ভেবে এখানে বসে থাকলে হবে না। নতুন বউ সে, 8টা বেজে গেছে, এত বেলা অব্দি পড়ে ঘুমালে সবাই কি ভাববে? এই চিন্তা করে শিয়াশা আর দেরি না করে দ্রুত ফ্রেশ হয়ে নিচে গেল। ও নিচে গিয়ে দেখে ওর শাশুড়ি আর তৌসির মা টেবিলে খাবার গুছাচ্ছে। ওকে দেখে দুজনে মিষ্টি এসে ওর কাছে এগিয়ে আসে। প্রথমে তৌসির মা বলে ওঠে, কিরে মা, ঘুম কেমন হলো তোর? ওনার কথায় শিয়াশা মিষ্টি এসে জবাব দিল, ভালো আম্মু। এবার ওর শাশুড়ি বলল, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে মা? না আম্মু, আমার কোনো সমস্যা হচ্ছে না। ভালো। কোনো সমস্যা হলে সাথে সাথে আমায় বলবে, কেমন? আচ্ছা, আপনারা কি কাজ করছিলেন সব হয়ে গেছে বোধহয়, তাই না? সরি, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ওর কথা শুনে ওনারা দুজনেই হেসে উঠল। তারপর ওর শাশুড়ি বলল, দূর পাগলি মেয়ে কোথাকার, তাতে কি হয়েছে? শোন, আমি কিন্তু তোকে শুধু ছেলের বউ নয়, মেয়ে মনে করি। আমার কাছে তৌসি যেমন ছিল তুইও তেমন। আর মা থাকতে মেয়ের কাজ করা লাগবে কেন? হ্যাঁ মা, তোর শাশুড়ি ঠিক বলেছে। আর আমি নিজে দেখেছি উনি তৌসিকে কতটা ভালোবাসতেন। জানিস, আমার সব সময় মনে হতো সত্যি অনেক ভাগ্য করে আমার মেয়ে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছে। কিন্তু ওর ভাগ্যে হয়তো এই সুখ বেশি দিন লেখা ছিল না, তাই তো এত তাড়াতাড়ি আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আর ও চলে যাওয়াতে আমরা সবাই একেবারে শূন্য হয়ে গেছি রে মা। আর এই শূন্যতা পূরণ করার দায়িত্ব কিন্তু এখন তোর মা। তুই আমার কাছে কিন্তু তৌসির থেকে কম নস। পারবি না মা আমাদের মেয়ে হয়ে আমাদের এই অভাবটা পূরণ করতে? বল। পারবো আম্মু, তোমরা শুধু আমার জন্য দোয়া করো। দেখো, কেউ কারো জায়গা নিতে পারে না, তাই আমি হয়তো কখনোই তৌসি আপু হতে পারবো না। আর আমি চাইও না তৌসি আপুর জায়গায় বসতে। তোমরা শুধু আপুর পাশে তোমাদের হৃদয়ে আমার জন্য একটু আলাদা জায়গা দিও, তাতেই হবে। আমি চেষ্টা করব তৌসি আপু তোমাদের যেভাবে খুশি রাখতো সেই দায়িত্বটা পালন করার। আর আমি বিশ্বাস করি আপু দূর থেকে আমায় আশীর্বাদ করবে, আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি সেজন্য। ওদের কথার মাঝেই ওখানে ও দুই বাবাও চলে আসে আর বলে, কি কথা হচ্ছে মেয়ে আর মায়েদের মধ্যে? তেমন কিছু না আব্বু, আমরা এমনি গল্প করছিলাম। আপনারা কোথায় গিয়েছিলেন? এই তো নামাজ পড়ে একটু হাঁটতে বের হলাম। আর এখন কি আমাদের মিষ্টি মা আমাদেরকে 1 কাপ চা খাওয়াতে পারে? হ্যাঁ অবশ্যই, আপনারা বসুন, আমি চা করে আনছি। তারপর ওর শাশুড়ি ওকে সব দেখিয়ে দিল, সবার জন্য চা করে আনে। আর সবাই মিলে চা খেতে খেতে গল্প করে। কথা বলার মধ্যে হঠাৎ তৌসির বাবা বলে, আচ্ছা শিয়াশা মা, শুভ্র বাবা কোথায়? তাকে তো দেখছি না। ওনার কথা শুনে তৌসির মা বলে, হ্যাঁ তাই তো, অনেক বেলা হয়ে গেল, শুভ্র তো এখনো নিচে আসলো না।
ওনাদের কথায় শিয়াশা কি বলবে বুঝতে পারছে না, কারণ ও নিজেও তো জানে না যে শুভ্র কোথায়। তাই ও চুপ করে রইল। ওকে চুপ থাকতে দেখে ওর শাশুড়ি বলল, কি হলো মা, চুপ করে আছিস কেন? বল শুভ্র কোথায়? ও কি করে বলবে মা? তোমার ছেলে তো আর ওকে বলে যায়নি। ও কিছু বলবে তার আগে শুভ্রর বোন এসে ওই কথা বলে উঠল। ওর কথা শুনে শুভ্রর বাবা বলল, মানে কি বলছিস? ক্লিয়ার করে বল তো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি কাল রাতে রেগে শুভ্রকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছি। আমি থামানোর চেষ্টা করেছিলাম, বাট ও আমার কথা শোনেনি। আমি সিয়াশার কাছে যেতে চেয়েছিলাম, বাট আমার নিজেরই লজ্জা লাগছিল ওর সামনে যেতে, কারণ আমি সত্যিটা না জানলেও এটা তো নিশ্চিত শুভ্র সিয়াশার সাথে রাগারাগি করেই বেরিয়েছে। ও সিয়াশাকে সহজে মানবে না। কি সিয়াশা মা, সত্যি করে বল তো, ক হয়েছে? কিচ্ছু লুকাবি না আমাদের থেকে। হ্যাঁ মা, বল তো কি হয়েছে। তারপর সবার জোড়াজুড়িতে শিয়াশা ওদেরকে সবটা বলল। সবটা শুনে ওরা তো ভীষণ টেনশনে পড়ে গেল, কারণ ওদের মনে হচ্ছে ওরা শুভ্রকে ঠিক করতে চেয়ে শিয়াশার জীবনটা নষ্ট করে ফেললো। তাই তৌসির মা বলে ওঠে, মারে, আমরা বুঝতে পারছি না তোকে কি বলবো। আমরা বোধহয় তোর জীবনটা নষ্ট করে দিলাম। আমরা সত্যি বুঝতে পারিনি মা যে এরকমটা হবে। হে মা, ছি ছি ছি। আম্মু, আপনি এসব কি বলছেন? এতে আপনাদের কোনো দোষ নেই। সবটাই হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। এবার ওর শাশুড়ি বলে উঠল, মারে, সত্যিই হয়তো আমরা তোর জীবনটা নষ্ট করে দিলাম, কিন্তু আমার বিশ্বাস, দেখিস মা, একদিন সবটা ঠিক হয়ে যাবে। শুভ্র তোকে একদিন ঠিক মেনে নেবে। আসলে শুভ্র তৌসিকে খুব ভালোবাসতো, তো এজন্য এটা মানতে পারছে না, কিন্তু তার জন্য তোকে চেষ্টা করতে হবে মা। আমি জানি তুই পারবি ওর মনে ঠিক জায়গা করে নিতে। বল মা, পারবি না তুই? হ্যাঁ সিয়াশা, মা ঠিকই বলেছে। আমার ভাইটা তৌসিককে হারিয়ে একদম অনুভূতি শূন্য হয়ে গেছে, আর সেখানে তোমাকেই নতুন করে অনুভূতির সূচনা করতে হবে। তুমি পারবে তোমার ভালোবাসা দিয়ে আমার ভাইটাকে আবার আগের মতো করতে? বলো। পারবো কিনা জানি না আপু, তবে আমি কথা দিচ্ছি আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আমরা জানি মা, তুই ঠিক পারবি। ওদের কথার মধ্যেই শুভ্র বাড়ি ফিরে আসলো। ওকে দেখে শিয়াশার হৃদয়টা ধক করে উঠল। কি অবস্থা চোখ মুখের, মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। ওকে দেখে সবাই ওর দিকে এগিয়ে গেল, আর ওর বাবা জিজ্ঞেস করলো, শুভ কোথায় ছিলে তুমি? এভাবে কাউকে কিছু না বলে, এভাবে নতুন বউকে বাড়িতে একা রেখে তুমি রাতে বেরিয়ে গেলে। আব্বু প্লিজ, সকাল সকাল আমি এসব নিয়ে কোনো তর্ক করতে চাই না। সো প্লিজ কেউ এটা নিয়ে আমায় আর কোনো প্রশ্ন করবে না। আচ্ছা ঠিক আছে, কেউ কিছু বলবে না। এখন তুই যা, ফ্রেশ হয়ে আয়, সবাই না খেয়ে বসে আছে তোর জন্য। তারপর শুভ্র ফ্রেশ হতে গেল, আর এই নিয়ে আর কেউ কিছু বলল না। তারপর খাওয়া দাওয়া শেষে শুভ্র রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য নিচে আসলো। সবাই খুব আটকানোর চেষ্টা করলো ওকে, যে কালকে বিয়ে করেছে নতুন বউ বাড়িতে, আজকে যেন না যায়, বাট ও কারো কথা শুনলো না। ও যেতেই সবাই একটা ব্যর্থতার নিঃশ্বাস ছাড়লো। জানে না এভাবে কতদিন চলবে। নিয়ম অনুযায়ী আজকে শুভ্র আর শিয়াশাদের বাড়ি যাবার কথা, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও শুভ্র বাড়ি আসলো না। সবাই একের পর এক ফোন করে গেলেও ও কারো ফোন রিসিভ করলো না। শেষমেশ শিয়াশা একরাশ দুঃখ নিয়ে বাড়ি যাবার আশা ছেড়ে দিল, কারণ শুভ্রকে ছাড়া ও একা তো আর যেতে পারবে না। রাত প্রায় 11টার দিকে শুভ্র বাড়ি ফিরে আসলো। সবাই ড্রয়িং রুমে বসে ওর অপেক্ষা করছিল। ওর বাবা তো ওর উপর ভীষণ রেগে আছে। শুভ্র বাড়িতে ঢুকে সবার দিকে একবার তাকিয়ে উপরে যাবার জন্য পা বাড়ালো, কিন্তু ওর বাবার কথাই আবার দাঁড়িয়ে গেল। দাঁড়াও শুভ্র। হ্যাঁ বল। এসব কি শুরু করেছো তুমি শুভ্র? আমরা জানি তুমি সবটা মেনে নিতে পারছো না, আর আমরাও তোমাকে ফোর্স করছি না, বাট তাই বলে তুমি মিনিমাম চেষ্টাটুকুও করবে না? হ্যাঁ শুভ্র, তোর বাবা ঠিকই বলেছে, আর তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমরাও কি ভালো আছি বল? শুভ্র দেখো বাবা, আমরা জানি তুমি তৌসির ঘটনাটা এখনো সামলাতে পারছো না, কিন্তু বাবা তোমাকেও তো বুঝতে হবে যে এভাবে কারো জীবন চলে না। দেখো তৌসি আমাদেরও একমাত্র মেয়ে ছিল, ও চলে যাওয়ার পর আমরা কিন্তু তোমার মুখ চেয়েই বেঁচে আছি, আর সেই তোমাকেই যদি দিনের পর দিন এভাবে তিলে তিলে কষ্ট পেয়ে শেষ হয়ে যেতে দেখি, তাহলে আমাদের কি অবস্থা হচ্ছে একবার ভেবে দেখো তো। আমরা কেউই তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না বাবা। দেখো যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, তার জন্য কোনো কিছু থেমে থাকতেও পারে না, তাকে আমরা কোনো দিনও বলতে পারবো না, কিন্তু সত্যিটা আমাদের সবাইকে মেনে নিতে হবে, আর নিজেদের জীবনকেও এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ শুভ্র, তোমার বাবা কিন্তু ঠিক বলেছে। আর দেখো শিয়াশা কিন্তু খুব ভালো মেয়ে,
আর তোমার ভালোর জন্যই তো ওকে তোমার জীবনে এনেছি। কিন্তু তুমি যদি ওকে এভাবে কষ্ট দাও তাহলে আমরা কোন মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো বলো তো? তাই বলছি তুমি প্লিজ ওকে মেনে নাও বাবা, এভাবে নিজের জীবনটাকে থামিয়ে রেখো না। সবার কথা শেষ হতে শুভ্র গট গট করে হেঁটে উপরে চলে যায়। কারো কথার কোনো উত্তর দেয় না। ওকে এভাবে চলে যেতে দেখে সবাই খুব হতাশ হয়। ওরাও খুব দুশ্চিন্তায় আছে এদের ভবিষ্যৎ নিয়ে। সবাইকে এভাবে ভেঙে পড়তে দেখে শিফা আর সায়ন ওদের বোঝা এভাবে ভেঙে না পড়তে। একদিন ঠিক সবটা ঠিক হয়ে যাবে। শিয়াশা রুমে মনটা খারাপ করে বসেছিল। হঠাৎ দরজা খোলার শব্দে ও চোখ খুলে তাকিয়ে দেখে শুভ্র এসেছে। ওকে দেখে ও দ্রুত ওর সামনে গিয়ে জিজ্ঞেস করে, এত দেরি করে আসলেন কেন? কোথায় ছিলেন আপনি সারাদিন? এমনিতেই নিচের সবার কথা শুনে ও রেগে ছিল, আর এখন শিয়াশার কথা শুনে আরো রেগে গেল। আর ওর দিকে অগ্নির চোখ খুঁতে তাকিয়ে বলল, এখন আমি কোথায় যাব, কি করব তার জন্য কি তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? একবার বারণ করেছি না আমার উপর একদম অধিকার ফলানোর চেষ্টা করবে না। এখন সরো আমার সামনে থেকে, মাথা খারাপ করো না। বলে শুভ্র ওয়াশরুমের দিকে যেতে নেয়, কিন্তু তার আগে আবার শিয়াশার কথাই থেমে যায়। আপনি কেন শুধু শুধু আমার সাথে এরকম করছেন স্যার? আমার কি দোষ বলুন তো? দেখুন এভাবে কিন্তু আপনি নিজে তো কষ্ট পাচ্ছেন, সবাইকেও কষ্টে রেখেছেন। এভাবে তো কারোর জীবন চলতে পারে না। প্লিজ আপনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন। দেখো, একদম জ্ঞান দিতে আসবে না, তোমার সীমার মধ্যে থাকো। তুমি যতই চেষ্টা করো কখনো আমার তৌসির জায়গা নিতে পারবে না। আপনি আবারও আমায় ভুল বুঝছেন। আমি কিন্তু একবারও বলিনি আমাকে আপুর জায়গায় বসাতে। আমি কোনো দিনও চাই না আপুর জায়গা নিতে। কেউ কখনো কারো জায়গা নিতে পারে না স্যার। তবে তার মানে এই না যে একজনকে ভালোবাসলে তার পাশাপাশি অন্য কাউকে বসানো যায় না। হয়তো সেই মানুষটা থাকতে আর কারোর প্রয়োজন পড়ে না, কিন্তু যখন সেই মানুষটা কাছে থাকে না তখন তার ভালোবাসাটা জাগিয়ে রাখতে হলেও অন্য কাউকে প্রয়োজন হয়। কারণ আমরা মানুষ, আর একজন মানুষ কখনো এভাবে একা রোবটের মতো জীবনযাপন করতে পারে না, যেমনটা এখন আপনি করছেন। আমি আপনাকে কোনো দিনও বলবো না যে আপনি আপুকে ভুলে যান। আমি শুধু চাই আপুর পাশে আমার জন্য আপনার মনে একটু আলাদা জায়গা করে নিতে। আপু আপুর জায়গায় থাকবে, আমিও না হয় তার পাশেই থাকবো। তবে তার জন্যও তো আপনার চেষ্টা থাকা দরকার। শুধু আমি একা চেষ্টা করলেই তো আর আপনার মনে জায়গা করে নিতে পারবো না। আপনি যদি পণ করে বসে থাকেন যে আমাকে কোনোদিন পাত্তা দেবেন না, তাহলে কি করে হবে বলুন তো? হয়ে গেছে শেষ বলা, তাহলে আমি এবার যাই। আর তুমি যতই আমাকে পটানোর চেষ্টা করো কোনো লাভ হবে না, ওকে? শুধু শুধু ব্যর্থ চেষ্টা করো না। এই বলে শুভ্র ওয়াশরুমে চলে গেল, আর শিয়াশা ওখানে বসে চোখের পানি ফেলতে লাগলো। ও খুব ভালোভাবে বুঝতে পারছে এত সহজে শুভ্রকে মেনে নেবে না। রাতে শোয়ার সময় শিয়াশা বলার আগে একটা বালিশ নিয়ে সোফার উপরে শুয়ে পড়লো। ও খুব ভালো করেই জানে যে শুভ্র ওর সাথে এক বিছানায় শুবে না, তাই ও বলার আগে ও নিজেই সোফায় গিয়ে শুয়ে পড়লো। শুভ্র শিয়াশার উপরে রাগ থাকলেও এটা দেখে খুব খারাপ লাগলো, কারণ বলার আগেই ও যেটা চেয়েছিল শিয়াশা সেটাই করলো। অযথা কথা বাড়াতে হলো না। এটা ভেবেই শুভ্র খুব খুশি। তারপরও খুশি মনে বেডে গিয়ে শুয়ে পড়লো। সকালে শুভ্র ঘুম থেকে উঠে শিয়াশাকে রুমে দেখতে পেল না। অবশ্য ওর সেটা ভালোই লাগলো। সকালে উঠেই ওর মুখটা দেখতে হলো না। তারপর আরো কিছু না ভেবে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে যেও তো অবাক, কারণ সোফায় শিয়াশার বাবা মা বসে আছে আর বাকি সবাই ওনাদের সাথে কথা বলছে। ওনারা এত সকালে এখানে কেন ও সেটাই বুঝতে পারছে না। কিন্তু যাই শুভ্র আর যাই থাক, কাউকে অসম্মান করে না। তাই ও এগিয়ে গিয়ে শিয়াশার বাবা মাকে সালাম দিয়ে ওনাদের সাথে কুশল বিনিময় করলো, যেটা দেখে শিয়াশা সহ সবাই খুব খুশি হলো। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে শুভ্র ভার্সিটি যাওয়ার জন্য রেডি হতে যাবে। তখনই ওর মা জানালো যে ওনারা কালকে শিয়াশাকে আর শুভ্র যায়নি বলে ওদেরকে নিতে এসেছে, কিন্তু শুভ্র তো কিছুতেই যাবে না। তাই ও কলেজের অজুহাত দেখিয়ে শিয়াশাকে নিয়ে চলে যেতে বললো, কিন্তু ও যাবে না বলে শিয়াশাও কোনো রকম ওর বাবা মাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল আর বলল যে শুভ্র ফ্রি হলে ওরা একসাথে যাবে। ওর বাবা মাও সেটা মেনে নিল। বিয়ের পর প্রথম মেয়েকে একা নিয়ে যাবে, তার চেয়ে দুজন একসাথে আসবে সেটাই ভালো হবে। তারপর ওরা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ওনারা চলে যেতে শিয়াশার আবার মন খারাপ হয়ে যায়, যেটা দেখে সিফা ওকে মন খারাপ করতে না করে। আর ওর মন ভালো করতে শুভ্র চলে যাবার পর শিফা আর সায়ন শিয়াশাকে আর ওদের মেয়ে সারাকে নিয়ে ঘুরতে বের হয়। শিয়াশা যদিও প্রথমে যেতে চাইছিল না, কিন্তু সবার জোরাজুরিতে যেতে বাধ্য হয়। আর সত্যি বলতে ওর প্রথম আসতে মন না চাইলেও এখন খুব ভালো লাগছে। মনটা সত্যি খুব ভালো হয়ে গেছে, বিশেষ করে সারার জন্য।
মেয়েটা এত মিষ্টি আর এত মজা করে সুন্দর করে কথা বলে সবার সাথে, ওর সাথে থাকলে মন ভালো হয়ে যাবে বলে এখন শিয়াশার মনে হচ্ছে। এর মধ্যেই শিয়াশার সাথে সারার ভীষণ ভাব হয়ে গেছে। ওকে এভাবে হাসি খুশি দেখে শিফান আর সায়নেরও খুব ভালো লাগছে। প্রথম থেকেই শিয়াশাকে ওদের খুব ভালো লেগেছে। ওরাও মন থেকে চায় যে শুভ্র যেন শিয়াশাকে মেনে নেয়। সারাদিন ঘোরাঘুরি, শপিং, খাওয়া দাওয়া করে সন্ধ্যার পর ওরা বাড়ি ফিরে। ওরা এসে দেখে আজ শুভ্র আগে থেকেই বাড়ি এসে গেছে। ওকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে সায়ন হাসি মুখে ওদের দিকে এগিয়ে গিয়ে বলে, আরে শালা বাবু, আজকে তাড়াতাড়ি চলে আসলে যে। হ্যাঁ, তা তোমরা কোথায় গিয়েছিলে? এই তো একটু ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ, তুই তো আর তোর বউকে নিয়ে যাবি না, তাই আমরাই নিয়ে গেলাম। শিপার কথা শুনে শুভ্র বলল, আমার অত কাউকে ঘুরতে নিয়ে যাওয়ার মতো টাইম বা ইচ্ছে কোনোটাই নেই বলে ওখান থেকে উঠে চলে গেল। এতক্ষণ শিয়াশার মন চাই অনেকটা ভালো হয়েছিল। শুভ্রর কথায় আবার ওর মুডটা অফ হয়ে গেল, কিন্তু শিফা ওকে সান্ত্বনা দিয়ে মন খারাপ করতে না বললো। আর শিয়াশাও বুঝে গেছে একে সোজা করতে গেলে এভাবে কষ্ট না পেয়ে এর পথেই একে সোজা করতে হবে। তারপর একসাথে ডিনার শেষ করে যার যার মতো ঘুমিয়ে পড়লো। শিয়াশা, শুভ্র ও সেই কালকের মতোই শিয়াশার সোফায় আর শুভ্র বেডে। এভাবে এক সপ্তাহ কেটে গেল। তৌসির বাবা মাও বাড়ি চলে গেছে, আর শাওন ও তবে শিফা রয়ে গেছে। ও আর কিছুদিন পরে যাবে বলে। আর সায়নেরও অফিস কাজ আছে, তাই ও শিফা আর সারাকে রেখে গেছে। কয়েকদিন পরে সে নিয়ে যাবে। সকালে সবাই একসাথে নাস্তা করে বসলেই শিয়াশা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে একটা কথা বলবে বলে, বাট শুভ্র কি বলবে এজন্য সাহস হচ্ছে না। ওকে এভাবে উকসুস করতে দেখে শুভ্রর বাবা বলল, শিয়াশা মা, তুমি কি কিছু বলবে? হ্যাঁ বাবা, ওই আসলে মানে দেখ মা, এত ভয় না পেয়ে নির্ভয়ে বলে ফেলো, কি বলতে চাও? শিয়াশা কিছু বলার কথা শুনে শুভ্ররও খাওয়া ছেড়ে ওর দিকে তাকিয়ে আছে, কি বলতে চায় সেটা শোনার জন্য। ওর ভাবনার অবসান ঘটিয়ে শিয়াশা বলল, আসলে আব্বু, আমার পরীক্ষা মাত্র 1 মাস পর, আর বিয়ের পর থেকে একবারও ভার্সিটি যাওয়া হয়নি, তাই আর কি বলছিলাম যদি যেতে পারতাম। হ্যাঁ, অবশ্যই যাবে, কেন যাবে না? পড়াশোনা নিয়ে একদম হেলাফেলা করা যাবে না। তুমি আজ থেকে শুভ্রর সাথে ভার্সিটিতে যাবে। আমার সাথে মানে? দেখো বাবা, না শুভ্র, এই বিষয়ে আমি আর একটা কথা শুনতে চাই না। আমি যখন বলছি যে শিয়াশা মা আজ থেকে তোমার সাথে ভার্সিটিতে যাবে, তার মানে যাবে। এই নিয়ে তুমি আর কিছু বলবে না। আশা করি বাবা হিসেবে আমার এই রিকোয়েস্টটা তুমি রাখবে। ওর বাবার এ কথা শোনার পর শুভ্র আর কিছু বলতে পারলো না। তবে মনে মনে যে শিয়াশার উপরে খুব রেগে আছে সেটা শিয়াশা ভালোই বুঝতে পারছে। ওর ভয়ও করছে না, না জানি ওর ভয়ও করছে, না জানি ওকে এবার একা পেলে শুভ্র কি করে। মনে মনে রাগ হলেও সেটা চেপে রেখে শুভ্র বলে, ওকে ফাইন, তবে আমি 10 মিনিটের বেশি লেট করতে পারবো না। কেউ যেতে চাইলে তাকে তাড়াতাড়ি রেডি হয়ে আসতে বলো। শুভ্রর কথা শুনে শিয়াশা খুব খুশি হলো, কারণ শুভ্র যে ওকে সাথে করে নিয়ে যেতে চেয়েছে এটাই অনেক। তারপরও খুশি মনে ঝটপট রেডি হয়ে শুভ্রর সাথে রওনা দিল। কিন্তু ওর সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। মাঝপথে গাড়ি থামিয়ে শুভ্র যেটা করলো সেটার জন্য ও একদম প্রস্তুত ছিল না। শুভ্র ওকে সাথে নিয়ে যাচ্ছে বলে শিয়াশা খুব খুশি ছিল। ও খুশি মনে গাড়িতে বসে বাইরের প্রকৃতি উপভোগ করছিল। তখনই হঠাৎ করে জোরে গাড়ি ব্রেক করাতে ওর ধ্যান ভাঙে। ও অবাক হয়ে শুভ্রর দিকে তাকায়। ভাগ্যিস সিট বেল্ট লাগানো ছিল, তা না হলে এতক্ষণ যে কি হতো। এটা ভেবে ও শুভ্রকে কিছু বলতে যাবে, তারা কি শুভ্র বলে ওঠে, আউট। মানে? সহজ বাংলা বললে বোঝো না? বলছি যে বেরিয়ে যাও আমার গাড়ি থেকে। এসব আপনি কি বলছেন? এই মাঝ রাস্তায় আমাকে নামিয়ে দিচ্ছেন কেন? কলেজ তো এখন অনেকটা পথ। তো তোমার কি মনে হয় তোমাকে নিয়ে আমি সত্যি সত্যি কলেজ অবধি যাব? ইম্পসিবল, সেটা ভুলেও ভেবো না। শুধুমাত্র বাবার মুখের উপর না করতে পারবো না, তাই তোমাকে সাথে নিয়ে এসেছি। আর এই মাঝ রাস্তা অবধি নিয়ে এসেছি, এটাই অনেক। এবার তুমি কি করে কলেজে পৌঁছাবে সেটা তোমার ব্যাপার। আর হ্যাঁ, এই বিষয়ে যেন বাড়িতে কেউ না জানে। জানলে কিন্তু তোমার খবর আছে। এখন বের হও আমার গাড়ি থেকে। দেখুন, আপনি কিন্তু ঠিক করছেন না। নিয়ে আসতে পারবেন না সেটা বাড়ি থেকে বললেই হতো। এত নাটক আমায় মাঝ রাস্তায় ছেড়ে যাচ্ছেন কেন? কেন সেটা তো আগেই বলেছি। কানে কম শোনো নাকি? এখন বেশি কথা না বলে নামো তাড়াতাড়ি। নিজে থেকে না নামলে কিন্তু আমি আচ্ছা নামছি। সময় আমারও আসবে। একা পেয়ে আমার মতো একটা মাসুম বাচ্চার উপর অত্যাচার করছেন তো। শিয়াশার কথা শুনে শুভ্র কিছুক্ষণ হা হয়ে ওর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তুমি মাসুম বাচ্চা? লাইক সিরিয়াসলি? বাচ্চাই তো। আপনার মতো বুড়ো নাকি আমি? কি বলে তুমি? আমি বুড়ো? তোমাকে তো আমি এই খেপে গেছে মনে হয়। তুই আজকে শেষ শিউ। এবার কি করে বাঁচবি এই রাক্ষসের হাত থেকে সেটা ভাব।
আপনার না দেরি হয়ে যাচ্ছে, আমি নেমে যাচ্ছি তো, আপনি যান, তা না হলে আপনার লেট হয়ে যাবে। আজকে তাড়া আছে বলে বেঁচে গেলে, না হলে তোমার খবর ছিল। এখন নামো তাড়াতাড়ি। আচ্ছা। 1 মিনিট শোনো। জি বলুন। কলেজে কেউ যেন না জানে আমাদের বিয়ের কথা। আগে যেভাবে ছিলে এখন সেরকম নর্মাল থাকার চেষ্টা করবে। কেউ যেন এটা না জানে যে তুমি আমার বউ। শুভ্রর কথা শুনে শিয়াশার খুব খারাপ লাগলো। ও শুভ্রকে বুঝতে না দিয়ে নিজেকে সামলে নিয়ে বলে,